আমি মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আফাজ ভাইকে বলা হয়েছে যে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথা টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি। মোদি চলে যাবেন, কোনোদিন চলে যাবেন নিশ্চয়ই, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র হবে না, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের সংবিধান সেকুলার অনুসারী, সংবিধান অনুসারী ভারতবর্ষে চলবে, ওনাদের মতো চলবে। মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কিভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, শুভেন্দুর এমন উত্থান হঠাৎ করে হয়নি। এই যাত্রার গল্পটি শুরু হয়েছিল 15 বছর আগে, 2011 সালে। প্রিয় দর্শক, বিজয় থালাপতি সিনেমায় যেভাবে আতঙ্ক সৃষ্টি করে, বাস্তবেও কিন্তু তিনি সেভাবে আতঙ্ক সৃষ্টি করেছেন। তার শপথ বাক্যের অনুষ্ঠানটি যদি আপনি দেখেন, একেবারে সিনেমা পুরো ফেল হয়ে গিয়েছে। মনে হয় এটি কোনো সিনেমা, আবার মনে হয় এটি সিনেমার চাইতেও সিনেমা। অর্থাৎ বিজয় থালাপতি সিনেমা স্টাইলে শপথ গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি বাক্যের সাথে সাথে মানুষ হাততালি দিয়েছে। কি একটা অবাক করার মতো বিষয়! এত সুন্দর পরিবেশে শপথ বাক্য মনে হয় পৃথিবীর অন্য কোনো নির্বাচনে সংগঠিত হয়নি, বা অন্য কোনো সরকার যখন শপথ বাক্য পাঠ করেন তখনও কিন্তু সংগঠিত হয়নি। বিজয় থালাপতি দেখিয়ে দিয়েছেন কিভাবে স্বচ্ছতা ও ন্যায্যতার মাধ্যমে সরকারে আসা যায় বা ক্ষমতায় থাকা যায়। যেই শুভেন্দু অধিকারী 2009 সালে বিজেপিতে যোগ দিতে চেয়েছেন, কংগ্রেসে যোগ দিতে চেয়েছেন, সেই শুভেন্দু অধিকারী আজকে কংগ্রেসের মতো দলকে ছোট্ট একটি অংশ ভাগাভাগি করে আজকে ক্ষমতায় এসেছেন। বিজয় থালাপতি কি তামিলনাড়ু ভালোভাবে চালাতে পারবে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। চলুন আমরা শুভেন্দু ও বিজয় থালাপতি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে মোদীকে এমন ভাবে ধুয়ে দিয়েছে যেটা কল্পনার বাইরে। আমি মনে করি আপনি এই বিষয়টি দেখলে পুরো অবাক হয়ে যাবেন, এবং এই বিষয়টির কারণে মোদীর কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে। মুসলমানদেরকে ধন্যবাদ জানাই, এই প্রথম তারা মমতার টুপিটা পরেনি। আরে হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলবেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মৌলানারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আফাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথা টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। বিপ্লব হয়ে গেছে, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, সুশাসন, গুন্ডামি বন্ধ, পুলিশ নিরপেক্ষ, সুশাসন, সুরক্ষা প্রত্যেক নাগরিকের সুনিশ্চিত করবে বিজেপি। ভোট আপনারা করুন। এখন যদি ভাতা টাতা ইত্যাদি মিলে, পিএম কিষাণ সব মিলে আপনার বাড়িতে 6,000 টাকা ঢোকে, 12,000 টাকা পাবেন। যদি 12,000 টাকা ঢোকে তাহলে 24,000 টাকা পাবেন। কিভাবে? মহিলাদের 1,500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3,000। যুবকদের আমরা 1,500 টাকাটা পাঠাবো 3,000। মমতা বলেছে 5 বছর দেবে, আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ দেব। বার্ধক্য ভাতা 1000 পান, বার্ধক্য বিধবা, দিব্যাঙ্গ 1 জুন থেকে ওটা ডবল পাবেন, 2,000 টাকা। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 পাচ্ছেন, 1 জুন থেকে ওটা 9,000 পাবেন। এখন ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ভেলোরে চলে না, কটকে চলে না, মুম্বাইতে চলে না, দেবী সেঠির হসপিটালে চলে না, ডাক্তার রেড্ডির হসপিটালে চলে না, শঙ্কর নেত্রালয় চলে না, মুম্বাই ক্যান্সার হসপিটালে চলে না। আমরা কার্ড দেব গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। প্রসূতি মায়েরা 21,000 টাকা পাবেন, 5টি পুষ্টিকর খাবারের কিট পাবেন। যারা পড়াশোনা করছেন, মহিলারা, বোনেরা, কন্যারা গ্রাজুয়েট স্তরে এককালীন 50,000 টাকা, তাতে ল্যাপটপ কিনতে পারেন, ট্যাব কিনতে পারেন, বই কিনতে পারেন, কম্পিউটার কিনতে পারেন। 50,000 টাকা একসঙ্গে দেবো। আর চাকরির বয়সে মমতা তো চাকরি দেয়নি, শিল্প তাড়িয়েছে। এই নন্দীগ্রামে 30,000 ছেলে বাইরের রাজ্যে কাজ করে, জানেন? নন্দীগ্রাম একে 18,204 জন ছেলে কোথায় কাজ করে জানেন? উড়িষ্যা বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, উত্তরপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশ বিজেপি, কেরালায় কিছু আছে। এই 18,204 মধ্যে আবার মমতাকে যারা ভোট দিয়েছে সে 10,000 মুসলমানও আছে। এরা আমাদের এখানে বলে হিন্দুর পার্টি। আমরা কথা দিতে পারি টাটা সহ শিল্পকে আমরা ফেরাবো, আর মাঠ থেকে 3100 টাকা করে ধান কিনে নিয়ে যাবে সরকার। মাঝখানে কোনো দালাল থাকবে না। মৎস্য সাথী প্রকল্প চালু হবে এবং শিক্ষা ক্ষেত্রে পিএম শ্রী চালু হবে। আনুন বিজেপিকে। ধর্ষণ শব্দটাকে তুলে দেবো। কেউ যদি ধর্ষণ এর মতো কুকাজ করেন, সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেব। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েত গুলাকে সব পাল্টে দেব। 6 মাসের মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, প্রকৃত নির্বাচন হবে। 5টা বছর রাম কেমন কাজ করে? উত্তরপ্রদেশে আমাদের সরকার সুশাসন সুরক্ষা দিচ্ছে না, মহারাষ্ট্রে আমাদের সরকার কর্মসংস্থান দিচ্ছে না, গুজরাটে আমাদের সরকার শিল্প বিনিয়োগ দিচ্ছে না,
উড়িষ্যায় আমাদের সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের 50,000 টাকা বছরে দিচ্ছে না। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রত্যেক বছর পিএসসি হবে, প্রাইমারি চাকরি জেলাতে হবে, পরীক্ষা হবে রেলের মতো। ওএমআর মার্কশিট একটা কপিতে আপনি লিখবেন, একটা কপি জমা দেবেন, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। তৃণমূলের লোকেরা যেমন পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির ইশারাতে ফাঁকা খাতায় ওএমআর টেম্পার করে চাকরি দিয়েছিল, আমরা সেটা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমরা 6 মাসের মধ্যে রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করব, ঘুষ মুক্ত কর্মসংস্থান। ভারতীয় জনতা পার্টি চাকরির আবেদনে 5 বছর বাড়িয়ে দেবে, কারণ 2015-র পরে কোনো চাকরি রাজ্যে হয়নি। 5 বছর আমরা বাড়িয়ে দেব। আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার কাজ করব, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 7ম পে কমিশন, ডিএ এরিয়ার পেনশনার্স চাকরিজীবীদের আমরাই পেমেন্ট করব 45 দিনের মধ্যে। মা বোন দিদিরা এ মাসে 1,500 যদি পান, জুন মাসে 3,000 টাকা পাবেন 1 তারিখে। বেকার ভাই বোনেরা 1,500 টাকা বেকার ভাতা দিয়ে মমতা ব্যানার্জি বলছে 5 বছর দিতে পারি, এরপরে পারবো না। আর বিজেপি বলছে ভাতা ততক্ষণ পাবেন যতক্ষণ না হাতে চাকরি দিতে পারবো, কোনো টাইম ফ্রেম নেই। ভারতীয় জনতা পার্টি বলছে 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সৃষ্টি করব, 1 কোটি পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাবো আমরা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, 8,65,000 দরখাস্ত পড়ে আছে। এখানে সোলার কাজ হয়, কাঁসার কাজ হয়, এখানে রেশমের কাজ হয়, তাঁতের কাজ হয়, অনেক হাতের কাজ করেন আপনারা কারিগররা, বিশ্বকর্মারা। আপনাদের জন্য মোদিজির বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চালু হয়েছে, এই মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হবে, পিএম কিষাণ সম্মান নিধি 6,000 নয় 9,000 টাকা করে পাবেন। ছত্তিশগড়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান সরকার মাঠ থেকে এসে কিনে নিয়ে যাবে। আর আলু আপনাদের ওই 4 টাকা করে মাঠে বেচতে হবে না। আর আপনাদের রাস্তায় আলু ফেলে চোখের জল করতে হবে না। ব্লকে হিমঘর আলুর ন্যায্য মূল্য দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। 1200 টাকা সার 2,500-এ কিনতে হবে না। আমরা কোঅপারেটিভের মাধ্যমে মোদিজির দেওয়া ভর্তুকিতে সার কৃষকের হাতে তুলে দেওয়ার কাজ করব। মা বোন দিদিরা উচ্চ মাধ্যমিকের পরে যদি আরো পড়তে চান 50,000 টাকা পাবেন এককালীন উচ্চ শিক্ষার জন্য। চাকরি প্রার্থীরা চাকরি পরীক্ষার এক্সাম ফি দিতে হবে না। এখন এসএসসিতে 750 নেয়, কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা নেয়। শুধু তাই নয়, চাকরির প্রস্তুতির জন্য যুবক যুবতীদের 15,000 টাকা এককালীন সাহায্য দেওয়া হবে। 75 লক্ষ লাখপতি দিদি বানানো হবে। 1,29 লক্ষ উজালা 1-2-এর সাথে আরো 15 লক্ষ মা বোন দিদিকে উজালার গ্যাসের কানেকশন দেওয়া হবে। বাজারের থেকে 400 টাকা কম মূল্যের গ্যাস আপনারা পাবেন। মা বোনেদের সুরক্ষা আমরা দেব। মোদি চলে যাবেন, কোনোদিন চলে যাবেন নিশ্চয়ই, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র হবে না, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের সংবিধান সেকুলার অনুসারী, সংবিধান অনুসারী ভারতবর্ষে চলবে, ওনাদের মতো চলবে। কিন্তু সেখান থেকে বিজেপি বলছে যে যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র না হয় তাহলে হিন্দুরাই সংকটে পড়বে। কিসের কি হবে? হিন্দুরা সংকটে পড়বে। কিছু সংকটে পড়বে। একদিন যখন সংকটে পড়েনি, এখন সংকটে পড়বে কেন? হঠাৎ করে এই বঙ্গদেশে অন্তত সংকটে পড়বে না। সংকটে পড়লে উত্তরপ্রদেশে পড়বে, সংকট ওনারাই ঘটাবে। প্রকৃত অর্থে হিন্দু হবেন যদি মসজিদে আগুন লেগে যায়, কোরআন শরীফ যদি পুড়ে যায়, তিনি ছুটে যাবেন, ওই কোরআন শরীফ বুকে নেবেন, ওই আগুন নিভিয়ে দেবেন, বলবেন যে তার ইষ্ট, তার মধ্যে আমি প্রভু যিশুকে দেখি, মোহাম্মদ জিকে দেখি, সবাইকে দেখি, ভগবান বুদ্ধকে দেখি, ভগবান মহাবীরকে দেখি। সকলের মধ্যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা যিনি এই বাংলা থেকে ছড়িয়ে দিয়েছিলেন। শনিবার সকাল 11:33 পশ্চিমবঙ্গ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর.এন. রবি। শপথ বাক্য পাঠের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন শুভেন্দু। প্রধানমন্ত্রীর মুখেও চওড়া হাসি। পিঠ চাপড়ে অভিনন্দন জানান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে। এরপর একে একে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। শুভেন্দুর পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। মুখ্যমন্ত্রী ছাড়াও আরো 5 জন বিধায়ক এদিন শপথ নিলেন। তৃণমূলকে ধরাশায়ী করে বিপুল ভোটে জিতে রাজ্য সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 294টি বিধানসভা কেন্দ্র রাজ্য, ভোট হয়েছে 293টি কেন্দ্রে। এর মধ্যে 260টিতে জিতেছে বিজেপি, তৃণমূল জিতেছে 80টিতে। বিপুল জনাদেশ নিয়ে এদিন বঙ্গে গঠিত হল প্রথম বিজেপি সরকার, আর এর কাণ্ডারি হলেন শুভেন্দু। দর্শক, এবার একটু পেছনে ফিরে তাকাতে চাই। মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী কিভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি লিখেছে, শুভেন্দুর এমন উত্থান হঠাৎ করে হয়নি।
এই যাত্রার গল্পটি শুরু হয়েছিল 15 বছর আগে 2011 সালে। সে বছর ধর্মতলা ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের বিশাল সমাবেশে তিনি উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে, কিন্তু মঞ্চে থেকেও তিনি ছিলেন প্রায় অদৃশ্য। পুরো অনুষ্ঠান পরিচালনা ও ঘোষণার দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ। তিনি জনতাকে উজ্জীবিত করছিলেন, কর্মসূচি পরিচালনা করছিলেন, আর শুভেন্দু ছিলেন নীরব দর্শক। রাজনৈতিকভাবে উচ্চবিলাসী শুভেন্দুর কাছে এটি ছিল বড় ধরনের অপমান। সেই সময় থেকে তার মনে ক্ষোভ জন্মাতে শুরু করে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হয়। তিনি মনে করেছিলেন দলীয় নেতৃত্বে তার গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরবে সেটিকে সমর্থন করছেন। এরপর আরো কিছু ঘটনা তার অসন্তোষ আরো বাড়িয়ে তোলে। যুব তৃণমূলের নেতৃত্বের প্রশ্নে রাজীব বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র খানের মতো নেতাদের সামনে আনা হয়, আর শুভেন্দু ক্রমে সংগঠনের কেন্দ্রীয় জায়গা থেকে সরে যেতে থাকেন। একই সময় তৃণমূলে মুকুল রায়ের প্রভাব দ্রুত বাড়ছিল। সংগঠনের ভেতরে মুকুল রায় পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান স্পষ্ট হয়ে ওঠে। দলীয় ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হলে শুভেন্দু বুঝতে পারেন তিনি হয়তো আর শক্তিশালী নেতৃত্বের জায়গায় পৌঁছতে পারবেন না। রাজনীতির এই পরিবর্তনের মধ্যে বিজেপির সঙ্গে তার যোগাযোগও বাড়তে থাকে। তবে বিষয়টি সহজ ছিল না। তার বাবা শিশির অধিকারী ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস রাজনীতির মানুষ। শুরুতে ছেলের বিজেপিতে যাওয়া নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুকে দলের ধরে রাখার চেষ্টা করছিলেন বলে জানা যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান প্রভাব শুভেন্দুর সঙ্গে দূরত্ব আরো বাড়িয়ে দেয়। রাজনীতি বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে শুভেন্দুর পার্থক্য ছিল গুরুত্বপূর্ণ। মুকুল রায়কে বিজেপি গ্রহণ করেছিল একজন অভিজ্ঞ সাংগঠনিক নেতা হিসেবে, কিন্তু শুভেন্দুকে দেখা হয়েছিল মমতা বিরোধী রাজনীতির সম্ভাব্য মুখ হিসেবে। বিজেপি নেতৃত্ব মনে করেছিল তিনি পশ্চিমবঙ্গে বিকল্প আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারেন। শেষ ধাক্কাটা এসেছিল দীঘায় তৃণমূলের এক বড় সম্মেলনকে ঘিরে। পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের শক্ত ঘাঁটিতে আয়োজিত সেই সম্মেলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন শুভেন্দু, কিন্তু তিনি অনুভব করেন তার অবদানকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এরপরই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে যায়। 2020 সালের 19 ডিসেম্বর অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এর পরের বছর 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এই জয় তাকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত করে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু হয়ে ওঠেন বিজেপির অন্যতম প্রধান মুখ। বিজেপি ও আরএসএস এর সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমে স্পষ্ট হয়। আরএসএস এর বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হয়। এখন তিনি নাগরিকত্ব, অনুপ্রবেশ, বাংলাদেশ প্রসঙ্গ ও হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে সরব অবস্থান নিয়েছেন। তবে শুভেন্দুর ব্যক্তিগত জীবনও অনেক আলোচনার কেন্দ্রে। বঙ্গোপসাগরের তীরের জেলা পূর্ব মেদিনীপুরের মানুষ শুভেন্দু অধিকারী। তিনি স্বামী বিবেকানন্দের ভাবধারার অনুরাগী। ঘনিষ্ঠদের মতে ব্যক্তিগত জীবনে তিনি অতিথি পরায়ণ ও সংযমী। তিনি কখনো বিয়ে করেননি। রাজ্য ও কেন্দ্র উভয় পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে তিনি অন্যতম। 2011 সালে যে মানুষটি মঞ্চে নীরবে বসেছিলেন, আজ তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে এখন একজন তেজস্বী রাজনীতিবিদ থেকে প্রশাসকে রূপান্তরিত হওয়ার চাপের মুখোমুখি হতে হবে, যার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করা, কর্মসংস্থান নিশ্চিত করা এবং এমন একটি রাজ্য শাসন করা যেখানে রাজনৈতিক মেরুকরণ অত্যন্ত গভীর। ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা রাজ্যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নেয় বিজেপি। আর এই নির্বাচনের ফলাফল এখন শুধু কলকাতা বা দিল্লির আলোচনার বিষয় না, এই ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশেও। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব সরাসরি পড়ে বাংলাদেশের সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন, এমনকি সাম্প্রদায়িক কর্মকাণ্ডের উপরেও। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নির্বাচনে মমতা ব্যানার্জির হারটা ছিল ভয়াবহ। 294 আসনের মধ্যে বিজেপি জিতেছে 207টিরও বেশি আসনে, আর তৃণমূল নেমে গেছে মাত্র 80 আসনের আশেপাশে। শুধু দল না, মমতা ব্যানার্জি নিজেও তার নিজের আসনে হেরে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মমতা ব্যানার্জি কয়েক বছর আগেও বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন, তিনি হঠাৎ কিভাবে ধসে পড়লেন? এবং এই যে হুমকি ধামকি দিতে দিতে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এলো এই বিজেপি, এইটা পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে কতটা সংকট তৈরি করতে পারে? এবং এ পাশে বাংলাদেশের কোনো বিষয় এই বিজেপির ক্ষমতায় আসার সাথে কানেক্টেড কিনা? চলুন এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের বিষয়টা কিন্তু গত 2021 সালের নির্বাচনের সময়ে আলোচনায় ছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ অংশ থেকে বিজেপি রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল। মানে মোট 42টা লোকসভা আসনের মধ্যে 18টা পেয়েছিল তারা। ভোট পেয়েছিল 40% মতো, যেটা অনেকের মনে প্রশ্ন তুলে দিয়েছিল যে সামনের বিধানসভা নির্বাচনে, মানে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি হয়তো একটা বড় চমক দেখাবে। কিন্তু সে বছর বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট প্রাপ্তি বাড়লেও আসন ভিত্তিক নির্বাচনে তৃণমূলকে সে হারাতে পারেনি। সে বছর তৃণমূল কংগ্রেস মোট আসন পেয়েছিল
215টি আর বিজেপি পেয়েছিল 77টি আসন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল 2016 সালের তুলনায় বিজেপির ভোট বেড়ে গিয়েছিল প্রায় 10% মতো। সেবার বিজেপি ভোট পেয়েছিল প্রায় 38% আর তৃণমূল পেয়েছিল প্রায় 47%। মানে দুইটা প্রধান দলের ভিতরে ভোটের ব্যবধান ছিল মাত্র 10%-এরও কম, কিন্তু আসনের ব্যবধান ছিল অনেক বেশি, মানে 138টা। এর মানে এইটা প্রমাণ হয় যে আসনের দিকে পিছিয়ে থাকলেও প্রতিটি আসনে কিন্তু 2021 সালে বিজেপি ভালো পরিমাণে ভোট পেয়েছিল। তাই গত 5 বছরে বিজেপি তার ভোটের পরিমাণ আরেকটু বৃদ্ধি করার চেষ্টা করেছে এবং 207টা আসনে এবার তৃণমূলের চাইতে বেশি ভোট পেয়ে গেছে। মানে বিজেপির পশ্চিমবঙ্গ জয় আসলে হঠাৎ করে আসে নাই, এই জয়ের মাঠ আগে থেকেই প্রস্তুত হচ্ছিল। সেই সাথে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কেন হেরে গেলেন এই জন্য আরো কিছু কারণও কিন্তু আছে, ধরেন সেগুলো দেখি। প্রথমত 15 বছরের ক্ষমতা আর এন্টি ইনকামবেন্সি, মানে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের মধ্যে একটা ক্লান্তি চলে আসে। পশ্চিমবঙ্গ ঠিক সেটাই হয়েছে। 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে পরিবর্তনের প্রতীক হিসেবে এসেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু 2026 সালে এসে মানুষ আবার নতুন পরিবর্তন চাইতে শুরু করেছে। 2011 সালে যে পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল সেটা এই মুহূর্তে আর ভালো ফল দিচ্ছে না। দারিদ্রতার দিক বিবেচনায় পশ্চিমবঙ্গ ভারতের এখন রাজ্যগুলোর মধ্যে একেবারে শেষ দিকে অবস্থান করে। বড় বড় বিনিয়োগ আর পশ্চিমবঙ্গে আসে না, কলকাতার বিমানবন্দর থেকে এখন আর আন্তর্জাতিক ফ্লাইটও উড়ে না। এরকম বহু জিনিস ঘটেছে যা মমতার জনপ্রিয়তাকে কমিয়ে দিয়েছে। ভারতের বিভিন্ন পত্রিকা লিখেছে যে দুর্নীতি, সিন্ডিকেট সংস্কৃতি, দলীয় প্রভাব, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের দখলদারিত্ব এইসব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। একটা সময় মানুষ ভাবতো যে মমতা মানেই সাধারণ মানুষের নেতা, কিন্তু ধীরে ধীরে তার সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত বেকারত্ব এবং অর্থনৈতিক হতাশা। পশ্চিমবঙ্গের তরুণদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ ছিল চাকরি নিয়ে। শিল্পায়ন কমে যাওয়া, বড় বিনিয়োগ না আসা, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, এইসব নিয়ে ক্ষোভ বাড়ছিল। ভারতের রতন টাটা 2008 সালে পশ্চিমবঙ্গের টাটা গ্রুপের কারখানা স্থাপনের উদ্যোগ নেয় এবং সে সময় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলায় পড়ে যায় এবং পশ্চিমবঙ্গ থেকে সে কিন্তু এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে সেই পরিবেশটা আর দেওয়া হয় নাই। এবং 2014 সালেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। আর একটা দেশীয় শিল্প প্রতিষ্ঠান যখন একটা রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সেখানে বিদেশি বিনিয়োগ কিন্তু কমে যায়। এবং গত একটা লম্বা সময় ভারতের বিভিন্ন প্রদেশে যেখানে বড় বড় শিল্প গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গ এসব থেকে অনেক অনেক পিছিয়ে পড়েছে। ফলে তরুণরা বেকার থেকে গেছে, মেধাবী তরুণরা রাজ্য ছেড়ে অন্যত্র কাজ করতে চলে গিয়েছে, রাজ্যের ভেতরে অর্থনৈতিক হতাশা বেড়েছে। আর বর্তমানে ভারতের গড় মাথাপিছু আয় যেখানে $2500 বেশি, সেখানে পশ্চিমবঙ্গের আয় $2000 কম, যেটা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি কম। আর এটাই কিন্তু পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম দরিদ্র রাজ্যে পরিণত করেছে। 15 বছর ক্ষমতায় থেকেও মমতা ব্যানার্জি এই ব্যাপারগুলো কোনো সমাধান করতে পারেন নাই। আর বিজেপি এই জায়গাতেই আঘাত করেছে। তারা বলছে গুজরাট, উত্তরপ্রদেশ কিংবা মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গ বড় বড় শিল্প আনা হবে, অবকাঠামোর উন্নয়ন করা হবে, কেন্দ্রীয় প্রকল্প বাড়বে, ফলে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ না আসার পেছনে কেন্দ্রের মোদী সরকারের ষড়যন্ত্র আছে বলেও অনেকে বিশ্বাস করেন। অনেকে এইটা মনে করেন যে কেন্দ্র থেকে এই মেকানিজমটা নেওয়া হয়েছে যাতে পশ্চিমবঙ্গ উন্নত না হতে পারে। এতে করে মানুষ খেপে গিয়ে হয়তো বিরোধী শিবিরে ভোট দেবে এবং এবার কিন্তু সেটাই হয়েছে। তৃতীয় কারণ আর.জি. কর মেডিকেল কলেজ কাণ্ড। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করা একটা ঘটনা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ কাণ্ড। ভারতের পত্রিকাগুলো বলছে এই একটা ঘটনায় নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার শিকার হওয়ার পর পুরো পশ্চিমবঙ্গ কিন্তু উত্তাল হয়ে যায়। আর এই জায়গায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক পরিমাণে প্রশ্ন ওঠে। মানুষ মনে করে সরকার প্রথমে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, এতে নারী নিরাপত্তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভকে কাজে লাগিয়েছে বিরোধী শিবির। তখনই আলোচনা উঠেছিল যে মুখ্যমন্ত্রীর পতন হয়ে যাক। আর বিজেপি এই ঘটনাকে ব্যবস্থার পতনের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। চতুর্থত, যেটা সবচেয়ে বড় একটা কারণ, হিন্দু ভোট একত্রিত হওয়া। দেখেন পুরো ভারতে কিন্তু বিজেপি রাজনীতি করতেছে মূলত হিন্দুত্ববাদকে পুঁজি করে। নরেন্দ্র মোদী এবং তার দল ভারতের হিন্দু সমাজকে বোঝাতে চায় যে এই দেশটা শুধুই তাদের, এখানে তারা যেভাবে থাকতে চাইবে সেভাবে তারা যাতে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। এবং বিভিন্ন মাধ্যমে ভারতের হিন্দুদেরকে বোঝানো হয় যে মুসলিমরা যে কোনো সময় সবকিছু দখল করে নিবে এবং যেসব মুসলিমরা ভারতে আছে এদের বেশিরভাগই আসলে বাইরে থেকে আসা এবং বাইরে থেকে এসে তারা হিন্দুদের সম্পদ দখল করে খাচ্ছে। সো হিন্দুদের অধিকার রক্ষার জন্য এবং ভারতে হিন্দু ধর্ম টিকিয়ে রাখার জন্য অবশ্যই সকল হিন্দুদেরকে একত্রিত হওয়া দরকার এবং যেই দল হিন্দুদেরকে প্রায়োরিটি দিচ্ছে তাদেরকে ভোট দেওয়া দরকার। এই ধরনের প্রচারণা নরেন্দ্র মোদীর মিডিয়া এবং সাইবার সেল ব্যাপকভাবে প্রচার করে এবং এই প্রচারে ব্রেন ওয়াশ হয়ে ভারতের অসংখ্য মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে মোদী আসলে ভারতের হিন্দু ধর্মের রক্ষাকর্তা। এবং একই জিনিস এই পশ্চিমবঙ্গেও করা হয়েছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন যাবত কিন্তু ধর্মীয় সহাবস্থানের জায়গা হিসেবেই পরিচিত ছিল, কিন্তু বিজেপির এমন নানামুখী কাজ গত কয়েক বছরে সেখানে হিন্দু মুসলিম মেরুকরণটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। বিজেপি বারবার অভিযোগ করছে যে তৃণমূল মূলত মুসলিম তোষণ করতেছে। ভোট চলাকালীন সময়েও বিজেপি নেতা শুভেন্দু বলেছিল যে মুসলিমরা সব তৃণমূলকে ভোট দিচ্ছে, মানে উনি প্রমাণ করতে চাইছেন যে হিন্দুদের দল হচ্ছে আসলে বিজেপি আর ভারতের মুসলিমরা আসলে অনুপ্রবেশকারী। ফলে বিজেপি নির্বাচিত হলে এসব অনুপ্রবেশকারী মুসলিমদেরকে বের করে দেওয়া হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশ, নাগরিকত্ব, সিএএ, এনআরসি এইসব ইস্যু সামনে এনে বিজেপি বিশাল একটা ভোট ব্যাংক তৈরি করেছে। মানে ধর্মটাকে মারাত্মকভাবে ব্যবহার করেছে বিজেপি। পঞ্চমত, ভোটার তালিকা বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা। এই নির্বাচনে আরেকটা বড় ইস্যু ছিল ভোটার তালিকার সংশোধন। অভিযোগ উঠেছে প্রায় 90 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে
যার বড় অংশ মুসলিম এবং দরিদ্র জনগোষ্ঠী। আর মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির পক্ষে কাজ করেছে, এমনকি ফলাফল ঘোষণার পরেও তিনি নির্বাচনকে গণতন্ত্র হত্যা বলে মন্তব্য করেছেন। মানে একদিকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা, বিভিন্ন আন্দোলনের সরকার বিরোধী জনমত গঠন হওয়া, আরেকদিকে বিজেপির কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি, এই সবকিছু কিন্তু আসলে মমতাকে পিছনে ফেলে দিয়েছে। আর ধর্মীয় রাজনীতি তাদেরকেই বেশি প্রভাবিত করে যারা তুলনামূলকভাবে দরিদ্র এবং অসচেতন। আর পশ্চিমবঙ্গ এখন ভারতের অন্যতম দরিদ্র রাজ্য এবং মানুষও এখানে নানান কারণে অসচেতন হয়ে গেছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হতে পারে, এখানকার মুসলিমরা কি কি ফেস করতে পারে এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বেলায় কোনো চেঞ্জ আসতে পারে কিনা। তো ইতিমধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির উগ্র কর্মী সমর্থকরা তৃণমূল নেতাকর্মীদের অফিস এবং বাসাবাড়ি ভাঙচুর করতেছে, কলকাতার নিউ মার্কেটের মুসলিম অধ্যুষিত দোকানপাটে হামলা করতেছে। এরকম সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে পারে, যেটা কয়েক বছর যাবতে কিন্তু ভারতে নিয়মিত হচ্ছে। ভারতের সংখ্যালঘুরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার হচ্ছে এবং হামলার শিকার হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা অন্যান্য জায়গার তুলনায় বেশি, তাই এখানে এই সহিংসতা বাড়ার সম্ভাবনা আরো বেশি। যাই হোক, মুসলিমরা কিভাবে বিপদে পড়তে পারে সেটা আলোচনার আগে পশ্চিমবঙ্গে পজিটিভ পরিবর্তন আসবে কিনা সেটা কয়েক লাইনে একটু বলি। প্রথমত, কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার হওয়ায় অবকাঠামো উন্নয়ন বাড়তে পারে। মেট্রো, বন্দর, শিল্পাঞ্চল, হাইওয়ে এসব প্রকল্প দ্রুত এগুতে পারে। রয়টার্সও বলতেছে যে বিজেপির এই বিজয় মোদির বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নটাকে সহজ করবে। দ্বিতীয়ত, ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইন বাস্তবায়নের চেষ্টা বাড়তে পারে। বিজেপি বহুদিন ধরেই এইটা বাস্তবায়নের চেষ্টা করেছে, আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় সেই চাপ আরো বাড়বে। আবার ওদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যনীতি এবং জাতীয় শিক্ষানীতি মমতা ব্যানার্জি গ্রহণ না করে নিজেরাই আলাদা নীতি বানিয়েছিল, ফলে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে পশ্চিমবঙ্গ বেশ সমস্যার মুখে পড়ে যাচ্ছিল কেন্দ্রের সাথে অ্যালাইন না করার ফলে। আর এখন সেসব বিষয় সহজেই বাস্তবায়ন হয়ে যেতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, যে পশ্চিমবঙ্গের মুসলিমদের ভবিষ্যৎটা আসলে কি হবে। দেখেন, পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা প্রায় 30%, ফলে রাজনৈতিকভাবে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপির উত্থানের পর মুসলিমদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি যেখানে মুসলিমদের সমীহ করে রাজনীতি করেছে, সেখানে বিজেপি রাজনীতি করতেছে মূলত মুসলিমদের বিপক্ষে গিয়ে মুসলিমদেরকে শত্রু বানিয়ে। ফলে কেন্দ্র থেকে নাগরিকত্ব সংশোধনের নামে যে সিএএ বা এনআরসি ইত্যাদি বিল এসেছিল, সেই বিলগুলো বিষয়ে বিজেপির স্পষ্ট বক্তব্য হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে একটা বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী আসলে ভারতের নাগরিক না, এরা বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে এবং সিএএ এবং এনআরসি বিলের মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করতে চায় বিজেপি এবং নাগরিকত্ব বাতিল হওয়া মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চায় তারা। এরকম বক্তব্য তারা কিন্তু অনেকবার দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুসলিমদের সমীহ করে রাজনীতি করায় এই বিলগুলোর বাস্তবায়ন পশ্চিমবঙ্গে হতে দেয় নাই। আবার মুসলিমদের মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত সরকারি সহায়তাতেও মমতা ব্যানার্জির সরকার ইতিবাচক ছিলেন, কিন্তু এই সব জায়গাতে বিজেপি সরকার পরিবর্তন আনতে পারে। সম্ভাব্য কয়েকটা পরিবর্তন হচ্ছে: এক, এনআরসি বা নাগরিকত্ব যাচাইয়ের চাপ বাড়তে পারে। দ্বিতীয়ত, মাদ্রাসা কিংবা সংখ্যালঘু স্কিমে কাটছাট হতে পারে। তৃতীয়ত, মুসলিম অধ্যুষিত এলাকায় প্রশাসনিক নজরদারি বাড়তে পারে। চতুর্থত, রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যেতে পারে। পঞ্চমত, সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা আছে। উগ্র বিজেপির সমর্থক এবং উগ্র হিন্দুত্ববাদীরা গরু কুরবানি ইস্যুতেও মুসলমানদের উপর চড়াও হতে পারে। শুভেন্দু অধিকারী 2021 থেকে যে লড়াইটা করেছে, অনেকেই লড়াই করেছে, সামনের সারিতে এসেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যে লক্ষ্য, শুভেন্দু অধিকারীর যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিকে, বাংলার মাকে রক্ষা করব বারবার যে অঙ্গীকার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী হতে চলেছেন একদম মেদিনীপুরের ভূমিপুত্র। সেই শুভেন্দু অধিকারী নবমতর বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। দীর্ঘ স্বপ্ন কার্যত তিনি বলেছিলেন, আমি অনেক ডিপার্টমেন্ট ছেড়ে এসেছি, অনেক ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্টের লোক করিনি, আমি অনেক পদ ছেড়ে এসেছি। সেই সত্য নিষ্ঠা দিয়ে লড়াই করে শুভেন্দু অধিকারী হতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই খবর, আমার সঙ্গে রয়েছেন যারা যারা আন্দোলনের মুখ, এখন অনেক বেনজল দেখবেন আপনারা, কিন্তু এদেরকে দেখেছিলেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে। এই 4-5টা লোক তখন থাকতো পতাকা নিয়ে আন্দোলন করতে, দাদা তখন তো এতজন ছিল না। দেখুন, আজকে খুব ভালো লেগেছে। গেরুয়া প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। উনি যা বলেছেন কি আমি সবকিছু ছেড়ে এসেছি মুখ্যমন্ত্রীকে শেষ করার জন্য, আর উনি শেষ করেছেন। উনি ভারতের প্রথম এমএলএ যে মুখ্যমন্ত্রীকে আলাদা আলাদা বিধানসভাতে হারিয়েছেন। উনি দুবার হারিয়েছেন আলাদা আলাদা বিধানসভাতে। প্রথম মানুষ হয়েছেন দেশের, তো আমাদের এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু তার নেতৃত্বে এই গোটা রাজ্যে বিকাশ হবে, মহিলাদের সুরক্ষা দেওয়া হবে। আর যে কারাপ্টেড নেতা তৃণমূল কংগ্রেস, ও আজ থেকে প্রেসিডেন্সির জেলের দরজা খোলা হয়ে গেছে, কাল থেকেও জেলে যাবে। একদম কতটা খুশি? আমার অনেক খুশি হচ্ছে। শুভেন্দুদা বলেছিল কি আমরা নন্দীগ্রাম থেকে হারিয়েছি, আবার ভবানীপুর থেকে হারাবো, আর সেটা হলো মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা আছেন, উনি বলেছিলেন বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হয়েছে এইখানে যা বিজেপি আসবে ও বাইরে পার্টি, তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপি বাইরে না, বিজেপি বাংলার পার্টি। যা সিএম হচ্ছে বাংলার ছেলে হয়েছে, বেঙ্গল টাইগার, রিয়েল বেঙ্গল টাইগার শুভেন্দু অধিকারী হচ্ছে, যার মুখ্যমন্ত্রী, যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুবার হারিয়েছে, ওনার খেলা শেষ হয়ে গেছে। এবার প্রাক্তন করে দেবো মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, প্রাক্তন করে দিতে পেরেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমাদেরকে বাংলা জনগণ যা জনাদেশ দিয়েছে ও জনাদেশ পালন হবে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা বাংলা जनगण के एक आश्वासन दीजिए, सबका साथ सबका विकास होगा, और जो विपक्षी हैं जो हम लोग पर अत्याचार किए हैं, हम लोग आंदोलन में बहुत मार खाए हैं, उनका हिसाब भी होगा, शुभेंदु अधिकारी के नेतृत्व में ही होगा। বাংলায়
যেভাবে স্ক্যাম করেছে, বিশেষ করে এডুকেশন নিয়ে আমরা দীর্ঘদিন যে স্ক্যাম নিয়ে যে দুর্নীতি নিয়ে আন্দোলন করছি, সেই স্ক্যামে সেই এডুকেশনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের চাকরি, বেকার যুবক যুবতীদের চাকরি বিক্রি করেছে, সাদা খাতার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, যেটা আমরা তুলে ধরেছিলাম। শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের বিরোধী দলনেতা, আমাদের লিডার, বিভিন্ন সময় সর্বক্ষেত্রে সহায়তা করেছে। দীর্ঘদিন ধরে আমরা ডিএ আন্দোলন করছি এবং আমাদের সরকার যেটা বলেছে আগামী 45 দিনের মধ্যে পে কমিশন 7 পে কমিশন গঠন হবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। কি মনে হয়েছে আপনার কাছে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। বিজয় থালাপতির মতো একজন অভিনেতা কি রাষ্ট্র চালাইতে পারবে কিনা, অর্থাৎ একটা রাজ্য চালাইতে পারবে কিনা, সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনার মতামত। এবং বিজয় থালাপতি ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। সে সিনেমায় যেমন নায়ক, বাস্তবেও কিন্তু সে নায়ক। বাস্তবে সে দেখিয়ে দিয়েছে কিভাবে খুব স্বল্প সময়ে মানুষের জনপ্রিয়তা অর্জন করে, মানুষের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় আসা যায়। অবশেষে সে ক্ষমতা পেয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। এখন তার দেখানোর পালা সে আসলে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারে। আমরা বিজয় থালাপতির কাছ থেকে অনেক কিছুই আশা করি। এখন সে বাস্তবতায় রূপ দেওয়া হচ্ছে আসল কাজ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।